আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত 13 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আমরা 14 নম্বর ক্লাসে এসেছি। আমাদের ডিসক্রিপশন বক্সে একটি মোনাজাতের সই উচ্চারণ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে মোনাজাতটি সই করে আসতে পারেন। গত ক্লাসগুলোতে দু একজন কমেন্টস করে আমাকে বলেছেন যে হুজুর, আমরা কিছু কিছু জায়গা বুঝতে পারিনি, তাদের পড়া সুবিধার জন্য এবং সকল ছাত্রছাত্রী ভাইদের সুবিধার জন্য আমি আজকে কয়েকটি অক্ষর লিখেছি এবং বোঝার জন্য চেষ্টা করব। এখানে লক্ষ্য করেন, দম ফেলার নিয়ম আপনাদেরকে এখন আমি পড়াবো, বোঝাবো। কোরআন শরীফে যেহেতু 6666টি জায়গায় দম ফেলার জায়গা রয়েছে, আর 6666টি জায়গা আমরা দম ফেলার জায়গা সহজে বুঝতে পারবো 6টি জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ এই 6টি জিনিসকে আমরা সহজভাবে বোঝার জন্য 6666টি আয়াতে আমরা দম ফেলার জায়গাগুলো বুঝতে পারবো। তাহলে আসুন আমরা সেই 6টি জিনিস কিভাবে করে বোঝা সম্ভব হবে। কোরআন শরীফের ভিতরে দম ফেলার সময় দম ছেড়ে দিতে হয়, যেখানে গোল চিহ্ন থাকে, ত অক্ষর থাকে, মিম অক্ষর থাকে। তো এখন আসেন আমি আপনাদেরকে বুঝাই। এখানে লেখা আছে হাজের হি মিম জবর মা, হি মা, হাজের হি মিম জবর মা, হিমা। এখন এখানে লক্ষ্য করেন, এখানে যদি একটা আমি গোল চিহ্ন দেই দম ফেলার জায়গা, এখানে একটা দম ফেলার জায়গা দিলাম গোল চিহ্ন। এখন এই মিমের জবরটাকে বাদ দিতে হবে। এই বাদ দেওয়াটার নাম আরবিতে বলা হয় আরদি সাকিন, যেটাকে মনে মনে বাদ দিতে হয় সেটাকে আরবিতে বলা হয় আরদি সাকিন। আরদি সাকিনে মনে, আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা, আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা। যেথায় সাকিন থাকে না সেথায় যদি সাকিন হয়, সেই সাকিনকে মনে মনে আরদি সাকিন বলা হয়। এটা জবরটাকে বাদ দিব, মিমটা বাদ না। এই জবরটাকে বাদ দিয়ে জবরের জায়গাতে একটা সাকিন দেওয়ার নামেই হলো আরদি সাকিন। সাকিন কোনটা? এই যে এরকম করে একটা সাকিন মনে মনে দিতে হবে। তাহলে এখানে উচ্চারণ হবে হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, হিম। এখন হিমা পড়া যাবে না, হিম। এবার আসেন পরের শব্দ, এটা দম ফেলার জায়গাতে গেল জবরের নিয়ম। এবার আসেন জের, র জবর র, নুন জের নি, রনি, রনি। দম ফেলার জায়গা আছে, গোল চিহ্ন ত অক্ষর কোনো কিছু নাই। এখন এই জায়গাতে আমি একটা দম ফেলার জায়গা দিলাম, এই যে লক্ষ্য করেন এখানে একটা দম ফেলার জায়গা দিলাম। যেহেতু আমি দম ফেলার জায়গা দিলাম, এখন এখানে দম ফেলতে হবে, তাহলে এখানে নুনের জেরটা এবার বাদ দিতে হবে। এখানে দম ফেলার সময় জবর, জবর বাদ, এখানে দম ফেলার সময় জের, জের বাদ। তাহলে কি হবে? র জবর র, র মিলবে নুনের সাথে রন, র মিলবে নুনের সাথে রন। এবার রনি পড়া যাইতো না, যদি দম ফেলার জায়গা না থাকতো তখন রনি পড়া যেত। তাহলে দম ফেলার সময় যদি জের পাওয়া যায়, জেরটা বাদ যাবে, অক্ষরটা নয়, এই জেরটা বাদ দিবে। র, র মিলবে নুনের সাথে রন, রন। এটাকে বলা হয় আরদি সাকিন। আরদি সাকিন মনে মনে ধরা সাকিন। এবার গেল ধরুন এইখানে লক্ষ্য করেন, দম ফেলার সময় এটা জবরের নিয়ম গেল, দম ফেলার সময় এটা জেরের নিয়ম, এবার দম ফেলার সময় এটা পেশের নিয়ম। এখানে লক্ষ্য করেন, এখানে দম ফেলার জায়গা একটা দিলাম। তাহলে যেহেতু আমি দম ফেলার জায়গা দিলাম, অতএব এখানে হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, 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 হিমু পড়া যেত না। তাহলে এখানে আমরা জবর জের পেশ, এই জবর আর জের আর পেশ যদি দম ফেলার সময় পাওয়া যায়, তাহলে জবরবাদ, জেরোবাদ আর পেশও বাদ দিতে হবে। তাহলে এখানে উচ্চারণগুলো এমন হবে হিম, হিমা নয় হিম। রনি, রনি না রন, র জবর র, র মিলবে নুনের সাথে রন। এবার হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, হি মিলবে মিমের সাথে হিম, হি মিলবে মিমের সাথে হিম। তাহলে আমরা বুঝলাম কি, দম ফেলার জায়গাগুলোতে কোরআন শরীফের মধ্যে যেখানে জবর পাওয়া যায়, জবরটা পড়া যায় না, জবরটা মনে মনে বাদ দিয়ে জবরের জায়গাতে একটা সাকিন, আর সে সাকিনটা তার আগের অক্ষরের সাথে সাকিনের যেভাবে মিলিয়ে দিতে হয় সেভাবে মিলিয়ে দিতে হবে। তাহলে হিম, রন, হিম। এটাও হিম, এটাও হিম। এখানে মিমের জবর ছিল, জবর বাদ। এখানে মিমে পেশ ছিল, পেশ বাদ দিয়ে
পেশের স্থলে পেশের জায়গার মধ্যে একটা সাকিন দিতে হবে, এরকম সাকিন মনে মনে, এই মনে মনে সাকিন দেওয়ার নাম আরদি সাকিন। এবার আসেন, জবর গেল, জের গেল, পেশ গেল, তিনটা, আরও তিনটা আছে। তিনটা কি? 2 জের, 2 পেশ আর 2 জবর। এবার আসেন, এখানে দম ফেলার জায়গা নাই, এখানে উচ্চারণ কি আছে? হাজের হি, মিম 2 জের, মিন, হি মিন, হি মিন। এখন এই জায়গাতে যদি আমি একটা দম ফেলার জায়গা দেই, তাহলে এখন কি হলো? এখন এই 2 জেরকে আর পড়া যাবে না। আরবি গ্রামারের নিয়ম, 2 জেরকে দম ফেলার কারণে বাদ দিতে হবে। মনে রাখবেন, দম ফেলিলে বাদ দিবেন। হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, এটাও হিম, এটা পেশ ছিল, পেশ তো সাকিন, এখানে 2 জের, 2 জের বাদ, এটাও সাকিন, হি মিলবে মিমের সাথে হিম। তাহলে 2 জেরও যদি দম ফেলার সময় পাওয়া যায়, 2 জেরও বাদ যাবে। এবার আসেন, এখানে মিমে কয় পেশ? 2 পেশ। এখানে দম ফেলার জায়গা নেই, এখানে উচ্চারণ হবে হাজের হি, মিম 2 পেশ, মুন, হি মুন। এবার লক্ষ্য করেন, তাহলে এখানেও একটা দম ফেলার জায়গা দিলাম, 2 পেশ বাদ, 2 পেশ বাদ। তাহলে আমরা কি বুঝলাম? দম ফেলার সময় যে অক্ষরের মধ্যেই 2 পেশ পাওয়া যাবে। এখানে মনে করছেন মিম, এখানে মিম না থাকে, যদি অন্য অক্ষর থাকতো তাও সে অক্ষরে 2 পেশ বাদ। এখানেও যদি অন্য অক্ষর থাকতো তাও 2 জের বাদ। এক কথায় দম ফেলার সময় 2টি জের পাওয়া গেলে এটাকে বাদ দিয়ে একটা সাকিন দিতে হয়, এটার নাম আরদি সাকিন। দম ফেলার সময় 2 পেশ পাওয়া গেলে সে 2 পেশের বাদ দিয়ে একটা সাকিন দিতে হয়, এটাকে বলা হয় আরদি সাকিন। আর আরদি সাকিন মানে মনে মনে ধরা সাকিন। তাহলে দম ফেলার সময় জবর পাইলে জবর উচ্চারণ না করে একটা সাকিন দিয়ে তার আগের অক্ষরের সাথে মিল করে দিব। হাজের হি, আবার বলেন হাজের হি, তারপরে হি মিলবে মিমের সাথে হিম, শেষ, হিমা আর পড়া যাবে না। এবার রজবর র, নুনজের নি, রনি, রনি পড়া যাবে না। দম ফেলার জায়গা আছে, যেটাকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিতে হবে। সাকিন দেওয়া থাকবে না। দম আপনি যেহেতু ফেলবেন, যেহেতু আপনি দম ছেড়ে দিবেন স্টেশনে, অতএব আপনাকে ব্রেক ধরে এটা সাকিন দিবেন, রন। এবার হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, হিম। এবার আসেন, এখানে উচ্চারণ মূলত ছিল হি মিন, এই 2 জের যেহেতু বাদ, 2 জেরের জায়গাতে একটা সাকিন দিব, মনে মনে সাকিন, যেটাকে বলা হয় আরদি সাকিন। তাহলে হি মিলবে মিমের সাথে হিম, শেষ, এটাও হিম। 2 পেশ আছে, 2 পেশ বাদ, হিম। এবার গুরুত্বপূর্ণ পড়া হলো পরের শব্দটা। পরের শব্দটা কি আছে? এই মিমে 2 জবর আছে। এবার আসেন, এখানে আছে হি, হিমান, এটা দম ফেলার যদি জায়গা দেই, এবার দম ফেলার জায়গা দেওয়ার কারণে মিমে হলো 2টি জবর। এই মিমের 2টি জবর, একটা জবর বাদ দিতে হবে। এখানে 2 জবরে বাদ দিয়ে সাকিন দেওয়া যাবে না। তাহলে চিহ্ন হলো 6টা। ভালো করে লক্ষ্য করেন, একটু মন দেন। আর যে কোনো ক্লাস করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে ভাই। জবর, এটার নাম জের, আর এটার নাম পেশ। তাহলে জবর জের পেশ 3টা, তারপর হলো 2 জের 2 পেশ 5টা, এটা সহ 6টা। এইগুলো যদি 5টি চিহ্ন যদি দম ফেলার সময় পাওয়া যায়, এগুলো সবটাই বাদ যাবে। হ্যাঁ, তাহলে এগুলো সবটাই আরদি সাকিন ধরতে হবে। 5 জায়গায় আরদি সাকিন ধরতে হয়। জবর জের পেশ অথবা 2 জের 2 পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। আর এটা আলাদা, দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। হিমা, একটা জবর আর একটা বাদ যাবে। তাহলে আমরা বুঝলাম কি, দম ফেলার সময় 2 পেশ পাইলে 2 পেশে বাদ, 2 জের পাইলে 2 জের বাদ, পেশ শুধু যদি দম ফেলার সময় পাওয়া যায়, পেশটা বাদ, পেশের জায়গায় সাকিন, জেরের জায়গায় সাকিন, মিমের জবরের জায়গায় সাকিন দিতে হবে। এটা কখন? যখন এরকম গোল চিহ্ন বা দম ফেলার যে কোনো দম ফেলার সময় পাওয়া যাবে। আরেকটা কথা বলি, আপনাদেরকে তো আমি সামনে পড়াবই, আরও তো অনেক পড়া আছে, এগুলো পড়া আমরা বারবার পাবো। যে কোনো জায়গাতে প্রথম জায়গা যদি অপরিচিত জায়গা আমরা যাই, তাহলে অপরিচিত জায়গাগুলো আমাদের কি খুব আনকমন লাগে, কেমন কেমন লাগে। আর সে রাস্তা দিয়ে যদি আপনি বারবার যান, তখন ইজি লাগে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রথমেই কষ্ট, পরে সহজ হয়ে যায়। লিখতে লিখতে কলম ক্ষয়, পড়তে পড়তে পড়া হয়। পড়ার মতো পড়লে পড়াও কঠিন, পড়াও সহজ হয়।
কঠিন পড়া আস্তে আস্তে সহজ হবে ইনশাআল্লাহ। আজকে এটা আমি বুঝাইলাম। এখন আমরা তাজবিদের দিকে যাই। এখন আমরা তাজবিদ শিখব। এখন আমরা তাজবিদ শিখব আজকের ক্লাসে। গুরুত্বপূর্ণ পড়া 14 নম্বর ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকেন। 11 নং তাজবিদ। গত ক্লাসে আমরা 10 নং পর্যন্ত গিয়েছিলাম। মাদ্দে আরদি অর্থ মনে মনে ধরে সাকিনের মাদ। এখন আসেন মনে মনে সাকিন ধরা। কিছু আগে আমরা বললাম এই যে দম ফেলার জায়গা আছে, জবরটা বাদ। দম ফেলার জায়গা আছে, যেটাকে বাদ দিয়ে যে আমরা একটা সাকিন দিব, এই সাকিন দেওয়াটার নাম বলা কি? আরদি সাকিন। দম ফেলার জায়গা আছে, এখানে 2 পেজ আছে, 2 পেজকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিব। এখন এখানে 3 আলিফ, তাহলে কেমন করে হবে এই জিনিসটা আমরা আজকে বোঝার জন্য চেষ্টা করব। 3 আলিফের নিয়ম হলো 2টা, একটা 8 নম্বরে আর একটা এই নম্বরে। এই 2টি হলো 3 আলিফের নিয়ম 2 ধরনের, অর্থাৎ 3 আলিফ 2 ধরনের ভাবে টানতে হয়। এক ধরনের আগে শিখি। মাস্কো 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। অর্থাৎ 1 আলিফ আমরা যে 6টি পড়ছিলাম, এই 6টি চিহ্নের পরে যদি আরদি সাকিন হয়, অর্থাৎ 1 আলিফের পরে যদি আরদি সাকিন হয়, তখন 1 আলিফটাকে 3 আলিফ টান দিতে হবে। এইখানে লক্ষ্য করি, আমরা শিখে আসছিলাম জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। দাল জের দি মিলবে ইয়ার সাথে দি, এখান পর্যন্ত 1 আলিফ। 1 আলিফের পরে যদি আরদি সেকেন্ডের নিয়ম আসে, তখন এই 1 আলিফের নিয়মটা আরও একটু দেরি করতে হবে, 3 আলিফ টান দিতে হবে। দি মিলবে নুনের সাথে দিন মালিক ইয়াউমিদ্দিন, এভাবে টান দিতে হবে। তাহলে এখানে কেন আরদি সেকেন্ড হলো? দম ফেলার জায়গা আছে, জেরটা বাদ। আর জেরটা বাদ কখন আসছে? যখন 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হয়েছে। তাহলে যেখানে 1 আলিফের পরে আরদি সাকিন হয়, 1 আলিফটাকে 3 আলিফ টান দিতে হবে। এখানে উচ্চারণ করব দিন। এখানে সাকিন কেন? আমি আপনাদেরকে কোরআন শরীফ দেবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এইরকম করে কোরআন শরীফ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাজিয়েছি কম্পিউটারের মাধ্যমে। এইখানে একটা গোলের মাঝে সাকিন দেওয়া আছে, যেখানে এই চিহ্ন আছে তার মানে নিচে একটা সাকিন দিতে হবে, আরদি সাকিন। এটা আরদি সাকিনের চিহ্ন, যারা কম বুঝতে পারে তাদের জন্যে। যেমন বয়স্ক মানুষকে লাঠি দিলে যেমন তার সহজ হয়, আমাদের এই চিহ্নগুলো দেখে দেখে শুদ্ধ কোরআন শরীফ পড়া সহজ হয়। এবার আসেন, এটাও লক্ষ্য করেন, জেরে বামে ইয়া সাকিন 1 আলিফের নিয়ম। জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। আর 1 আলিফ মাদের বামে, অর্থাৎ 1 আলিফ টানার পরে যদি আরদি সাকিন হয়, তখন 1 আলিফটা 3 আলিফ টান দিতে হবে। কেমন করে? দাল জেরে দি মিলবে ইয়ার সাথে দি মিলবে নুনের সাথে দিন। আর যদি এটা না থাকতো, দম ফেলার জায়গা যদি না থাকতো, তখন 3 আলিফ হইতো না, তখন দিনি, এটা 1 আলিফ হয়ে যেত। তাহলে আমরা বলছিলাম কি? 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। যেখানে 3 লেখা সে অক্ষরটাই 3 আলিফ। দিন, এটা আর এটা একটাই, এখানে যোগ চিহ্ন বুঝাই দিয়েছে। প্রথমে দালজের দি মিলবে ইয়ার সাথে 1 আলিফ। এবার দি মিলবে নুনের সাথে দিন। এখানে কেন মিললো? ওই যে মনে মনে এটা সাকিন দেওয়া লাগলো, ওইটার জন্য মিলে গেছে। পরে আসেন, এটা কয় আলিফ? 1 আলিফ। জবর বামে আলিফ চাইলে 1 আলিফ টানতে হয়। নিম জবর মা, আবার টান দেন মা। তারপর আইন পেশ পেশের বামে অসাকিন 1 আলিফের নিয়ম পাওয়া গেছে। 1 আলিফের পরে কি সাকিন হবে? আরদি সাকিন। আরদি সাকিন কেন হবে? দম ফেলার জায়গা আছে, তাহলে 1 আলিফটা 3 আলিফ হয়ে গেল। আইন পেশ মিলবে ওয়াবের সাথে মিলবে নুনের সাথে মা 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 1 আলিফ মাদের বামে, বলেন তো, 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে
আরদি সাকিন মানে মনে মনে, আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। মাউন, মাউ না পড়া যাবে না, নুনের জবর মনে মনে বাদ দিতে হবে। মা এক আলিফ, উন, আবার বলেন তো, মা, তারপরে উন, আবার বলেন মাউন। ভিডিওটা একটু বারবার দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। পরে আসেন হামজা জের ই, ই মিলবে কাফের সাথে ইক, ইক, ইক। এবার আসেন রজবর র, রজবর র, র কয় আলিফ হয়ে আছে? 1 আলিফ। কেন? জবর বামে আলিফ তাহলে 1 আলিফ টানতে হয়। 1 আলিফের পরে আমরা কি সাকিন করব? আরদি সাকিন। তাহলে আরদি সাকিন করলে আমরা 1 আলিফটাকে কয় আলিফ টান দিব? 1 আলিফটা 3 আলিফ টান দিয়ে দিব। 1 আলিফটা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিয়ে দিব। তাহলে কেমন করে? ই মিলবে কাফের সাথে এক, রজবর র, এখন আরদি সাকিন করি নাই, এখন 1 আলিফই আছে। র মিলবে মিমের সাথে রম, ইকরম। আর যদি বলি ইকরম, আলিফটা বাদ যাবে, ইকরম। তাহলে 1 আলিফের পরে আরদি সাকিন হইলেই 1 আলিফটা কয় আলিফ হয়ে যাবে? 3 আলিফ হয়ে যাবে। আর একটা সহজ ভাষা একটু এই খাতাতে লিখে দেই, দেখা যাচ্ছে কিনা জানি না, লক্ষ্য করেন কষ্ট করে একটু। এই যে হাজের হি, মিম জবর মা, হিমা। এখন লক্ষ্য করেন হাজের হি, মিম জবর মা, হিমা। এটা হলো কিজের? সজাজের। এটা যদি খারাজের হইতো, এটা যদি খারাজের হইতো তখন এখানে এই খারাজেরটা 3 আলিফ, হিম। 1 আলিফের পরে আরদি সাকিন হইলে 1 আলিফটা 3 আলিফ। আর একটু বুঝাই দিই, হা খারা জবর হা, মিম জবর মা, হা মা। এইটা এখানে দম ফেলা যদি জায়গা দেই, তাহলে দম ফেলার জায়গা দেওয়ার কারণে এটা হলো 3 আলিফ হয়ে গেল, হাম। এটা যদি উল্টা পেশ হইতো হুম, আর একটু টান বাড়ে যেত। তাহলে 1 আলিফের পরে যেখানে আরদি সাকিন হবে 1 আলিফগুলোকে 3 আলিফ টান দিতে হবে। ইকরম। এবার আসেন রজবর র, হারকাত, হাজের হি, হি মিলবে প্রথমে কার সাথে? ইয়ার সাথে। আমরা যে বলছিলাম জেরের বামে আছে কিনা 1 আলিফ, এই যে জেরের বামে আছে 1 আলিফ, আর 1 আলিফ মাদের বামে, 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। রহিম। তাহলে এগুলো বানান করবে এমন করে, হাজের হি, হি মিলবে ইয়ার সাথে হি, একটা গেল। এবার মনে মনে সাকিন, হি মিলবে মিমের সাথে হিম। তাহলে উচ্চারণ কি হলো? র হিম। আবার বলেন র, তারপরে হিম, রহিম। এবার এটা আসেন, এটা কি উচ্চারণ হবে? দিন, নুনেজের মনে মনে বাদ। এটা কি হবে? মা। আবার বলেন মা, আরেকবার মা উন। তাহলে কি হলো? মা উন। এটার নাম দিন, এটার নাম ইকরাম, এটার নাম রহিম। এভাবে করে আমরা পড়বা। এগুলো নিয়ে আমি আরও ক্লাস করাবো, বলতে আরও তো পড়া চলবে, এগুলো আবার পাওয়া যাবে, আরও বিস্তারিত বোঝাবো, থেমে থেমে, কেউ ধৈর্য হারাবেন না। এখন আমরা শিখবো আরেক ধরনের 3 আলিফ। এটা খুব সহজ করে বোঝাবো, আমি যেভাবে পড়াবো ঠিক সেভাবে পড়বেন। এখানে আমি আপনাদেরকে যেভাবে পড়াবো সেভাবে পড়বেন। এবার আসেন লাম জবর লা, 3 আলিফ। কোরআন মাজিদের মধ্যে সব ধরনের কোরআন শরীফের ভিতরে এইরকম যদি একটা বাঁকা চিহ্ন দেখা যায়, ওই অক্ষরটাকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে এখানে লক্ষ্য করেন তো কোথাও বাঁকা চিহ্ন আছে কিনা? আছে কি? আছে। কোনটা হুজুর? এই যে এটা হুজুর। কোনটা? এই যে এটা। এটা কেন? এই যে বাঁকা চিহ্ন। তাহলে এটাই 3 আলিফ। এবার আসেন এই শব্দ দেখেন তো কোথায়? এটা না, এটা না, এটা না, এটা হা, এই যে এটা 3 আলিফ। কোনটা? দাল জবর দা। যে অক্ষরের উপরে
বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর তিন আলিফ টানতে হয়। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর তিন আলিফ টানতে হয়। লাম জবর লা, ঠিক আছে, এটা তিন আলিফ। লা হামজা জের ই, লা ই, এটা এক আলিফ খারা জবর। লাম জবর লা, হা জবর হা, থেমে থেমে বলি লা, তারপরে ই হারকাত, তারপরে লা, তারপরে হা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আজানের শেষে শব্দ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা। তাহলে ওই শব্দের ভিতরে লা টান দিতে হবে। কেউ যদি লাম টান না দেয় আলিফ অক্ষরটা কমাই দিয়েছে, বিদে গুনাহ হতে পারে। এবার আসেন পরের শব্দ আইন জবর আ, আবার বলেন তো আইন জবর আ, তারপরে লাম জবর লা, কয় আলিফ? অনেকে বলতে চান হুজুর একটা ইয়া, হ্যাঁ ইয়াটা কি হবে তাহলে? ইয়াতে জবর আছে নাই, জের আছে নাই, পেশ আছে নাই, কি আছে? কিচ্ছুই নেই, তাহলে ইয়াটা বাদ। আলা, যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর তিন আলিফ টানতে হয়। আলা, তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। আলা, এটা তো কিছু নেই। পরে হামজা জের ই, ই এবার কার সাথে? বায়ের সাথে। ই মিলবে বায়ের সাথে, ইবে, ইবে। ওই যে আমরা কলকলা 5 অক্ষর পড়ছিলাম, কফ তো বা জিম, আর যদি দাল হয় 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। এ বা পাওয়া গেছে, বা অক্ষরে সাকিন, ই মিলবে বায়ের সাথে, ইব, 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 র, ইব, র, এখান থেকে আলা ইব্রাহিম, এই যে একটা দম ফেলার জায়গা পাওয়া গেছে। আইন অক্ষর ওয়াকফে রুকু, উপরেরটা ধরতে হবে আইন অক্ষর, হ্যাঁ আইন অক্ষর ওয়াকফে রুকু, এখানে দম ফেলিতে হবে। এই তাহলে মিমের জবরটাও বাদ দিতে হবে, তাহলে এক আলিফটা 3 আলিফ হয়ে যাবে। হিম, হিমা পড়া যাবে না। হিমা কখন পড়া যাবে? যদি এটা না থাকতো হিমা। তাহলে এখান আলা ইব্রাহিম, আবার বলেন আলা, আরেকবার আলা ইব্রাহিম। পরের শব্দ আসেন ইয়া জবর ইয়া, আবার বলেন ইয়া জবর ইয়া, দাল জবর দা, এই আলিফে কিচ্ছু নাই, এটা উচ্চারণ হবে এই যে 3 আলিফ হয়ে গেছে, এই জন্য টান হয়ে যাবে। ইয়াদা, যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর কয় আলিফ, সে অক্ষর 3 আলিফ টানতে হয়। ইয়াদা, তারপরে হামজা জবর আ, বাজের বি, বি এবার কার সাথে? বি মিলবে ইয়ারের সাথে, বি, এটা এক আলিফ। এই যে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আবার বলেন তো, জেরের বামে কয় না, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। বি, বি মিলবে ইয়ার সাথে, বি, আর যদি বলি বি, এটা বাদ গেছে। আবার ইয়া, তারপরে দা, ইয়া দা, তারপরে আবি, ইয়া দা আবি। প্রথমে লা ই, লা হা, তাহলে কি হয়? লা ইলাহা, হা, হা তাড়াতাড়ি যদি হা টান দিয়ে দেয় এটা আলিফ অক্ষর বাড়বে। পরে আসেন আইন জবর আ, আবার বলেন আইন জবর আ, তারপরে লাম জবর লা, আলা ইব্রাহিম, মিমের জবর 8 সেকেন্ড, দম ফেলার জায়গা আছে, মনে মনে বাদ দিবেন। তারপর ইয়া জবর ইয়া, তারপরে দাল জবর দা, কয় আলিফ? 3 আলিফ। এই যে বাঁকা চিহ্ন, বাঁকা চিহ্ন এখানে নিয়ম আছে অনেক, কিন্তু আমি আপনাদেরকে সহজে পড়াইতে পারি। ওই যে ওষুধ কিনতে গেলে একটা কেজি দিয়ে কেটে দেয়,
একবার দিলে দিনে একবার, দুইবার দিলে দিনে দুইবার, তিনবার দিলে দিনে তিনবার। তো কিছু যদি যারা শিক্ষিত মানুষ কাটা লাগে না, যারা শিক্ষিত মানুষ এগুলোও লাগে না। এই জন্য আমি আপনাদেরকে সহজ ভাষায় পড়াচ্ছি, এই জন্য এখানে বাঁকা চিহ্ন দিয়ে বসাচ্ছি। এখানে আরও নিয়ম আছে, আমি আপনাদের সহজের জন্য এখানে বলতেছি। সাধারণ মানুষ আমরা যারা অনেকেই ভুল করে ফেলি তাদের জন্য আমি এটাকে মূলত শিক্ষা ব্যবস্থাটা চালু করতেছি। আমি অনেক কিছু শেখানোর জন্য ইচ্ছুক, এই জন্য আমি কোরআন শরীফটা শিখালেই আপনাদেরকে অনেক কিছু শেখাবো ইনশাআল্লাহ। ইয়াদা আবি, আমরা পরের শব্দে আরেকটা তাজবিদ শিখে ফেলি আজকে ইনশাআল্লাহ। ক্লাস 13 নং তাজবিদ এখন আমরা শিখবো মাত্নে মুত্তাসিল। এটা আপনাদেরকে আমি সহজ ভাষায় বলি। কিছুক্ষণ আগে আমরা বললাম যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায়, এরকম বাঁকা, সে অক্ষর 4 আলিফ টানতে হয়। এবার আসেন, যে অক্ষরটার উপরেই এইরকম ছুরি চিহ্নর মতো পাওয়া যাবে সে অক্ষরটাকে 4 আলিফ টান দিতে হবে। সব ধরনের কোরআন শরীফে এরকম ছুরি চিহ্ন দেওয়া থাকবে, সেই অক্ষরগুলো আমরা কয় আলিফ টান দেবো? 4 আলিফ। ছুরি চিহ্ন আমি ফেনীতে এক জায়গায় পড়েছিলাম, তো একজন ব্যক্তি মুরব্বী বলতেছে, হুজুর এটা ছুরি চিহ্ন না। তো আমি বললাম যে বলেন তাহলে কী চিহ্ন? বলতেছে হুজুর ঢেঁড়স চিহ্ন। তো আমি বললাম যে অক্ষরের উপরে ঢেঁড়স চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর 4 আলিফ টানতে হয়। আমি মূলত পড়াবো এভাবে, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। শিন জবর শা, হামজা জবর আ, শা আ, এটা তো হারকাত, শা আ, আবার টান দেন, শা আ। এবার দাল পেশ দু, টান নাই, এটা টান নাই। আইন জবর আ, এই যে ছুরি চিহ্ন, মোটা চিহ্ন বা ঢেঁড়স চিহ্ন, ভেন্ডি চিহ্ন, যে চিহ্ন চিহ্ন। আইন জবর আ, হামজা পেশ উ, দু। আবার বলেন দাল পেশ দু, আইন জবর আ, হামজা পেশ উ। তাহলে কি হয়? দু আ উ। পরে আসেন হামজা যে ই টান আছে নাই, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এবার আসেন জাল জবর রা, জবর বামে আলিফ থাকলে 1 আলিফ টান দিতে হবে, ইরা ইরা। পরে আসেন জিম জবর যা, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর কয় আলিফ? কথা কয় না, কয় আলিফ? কয় আলিফ? 4 আলিফ। হামজা জবর আ, ইরা যা আ, ইরা যা আ। এটা নরম আর এটা গরম, এটা নরম করে এটা শক্ত করে, জিব্বার আগা থেকে, আর এটা জিব্বার, কথা কয় না, জিব্বার মাঝখান থেকে। ইরা যা আ, শেষ। এবার আসেন হামজা পেশ উ, পেশের বামে অ সেকেন্ড থাকলে 1 আলিফ হয়, অ সেকেন্ড নেই 1 আলিফ হইতো না। উ, এটা সাইলেন্ট, এর কোনো কিচ্ছু নেই, এইভাবে থাকবে। লাম জবর লা, ও লা, এটা অর্থের জন্য লাগতেছে, শব্দের উচ্চারণের ক্ষেত্রে নয়। হামজাজের ই, উলা ই। কাব জবর কা, উলা ইকা, উলা ইকা, উলা ইকা। আমি আপনাদেরকে লকডাউন খুলুক ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে কোরআন শরীফ এরকম সুন্দর করে যেন আপনি আজীবনের জন্য সহি শুদ্ধ করে পড়তে পারেন, আমি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আপনাদের সুবিধার জন্য এই কোরআন শরীফ শেখানো আমাদের প্রোগ্রাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমি যত পারি সহজ করার চেষ্টা করি, কিন্তু এরপরেও যদি কঠিন হয়ে যায় আপনাদের কাছে, আসলে অল্প সময় তো, মাত্র 12-13টা ক্লাস করে এই লং টাইম ক্লাস, অল্প সময় কোর্স কমপ্লিট করা, যেভাবে শিখাইতেছে তাছাড়া আর সম্ভব নয়। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর করে পড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ক্লাসের শেষে যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছেন, আমি আপনাদের সুবিধার জন্য একটি গজল বলি, মনে রাখবেন না? আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা গাড়ি বাড়ি
যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায়রে শেষে বললাম এই দুনিয়ার কিছুই আপন না, হায়রে শেষে বললাম এই দুনিয়ার কিছুই আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দেবে তাহারা। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আজকে পর্যন্তই, ইনশাল্লাহ অন্যদিন কথা হবে। গলা ভালো না, সুর নাই, যতটুকু পারছি আপনাদেরকে উপভোগ করানোর জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।